হালকা হালকা দেখা শুরু করছে, হালকা হালকা বোঝা শুরু করছে, আপনি তার হাতে ধরাই দিয়েছেন মোবাইল। সে খাইতে চায় না মোবাইল, ঘুমাইতে চায় না মোবাইল, ঘুরতে চায় না মোবাইল, বাইরে বের করবেন না, ঘরের ভিতর রেখে দেবেন মোবাইল। কোথায়? রেস্টুরেন্টে বা বিভিন্ন ভালো ভালো জায়গায় তাকে ঘুরতে নিয়ে যাচ্ছেন। আপনি তাকে কি করতেছেন? বিভিন্ন ভালো ভালো কাপড়ের দোকানে নিয়ে যাচ্ছেন, সেগুলো তাকে দেখাচ্ছেন, কিনাইতেছেন। খেলনার দোকানে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের খেলনা দেখাচ্ছেন, তার হাত দিয়ে কিনাইতেছেন। কিন্তু আপনি আশা করেন আপনার সন্তান বই পড়বে, আপনার সন্তান বইয়ের প্রতি আসক্ত হবে। কিন্তু কখনও আপনি আপনার সন্তানকে বই মেলায় নেবেন না, কোনো দিন আপনি আপনার সন্তানকে কোনো লাইব্রেরিতে নেবেন না, বই লাগলে আপনি কিনে আনবেন। কোনো দিন আপনি সন্তানকে সেই জন্য দৌড়াদৌড়ি করে বা সেই জন্য খেলাধুলা করে, অথবা যদি শহরে এই বিষয়গুলো একটু হয় না হয়, আপনি প্রয়োজনে যেখানে সাঁতার কাটার ব্যবস্থা আছে সেখানে নিয়ে যান। মোট কথা এই সমস্ত বিষয়। তারপরে যে ক্লাবগুলো আছে ওগুলোতে তাকে ভর্তি করেন, যে প্রত্যেক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা অদ্ভুত একটা টপিক করে আসছি। কারণ হচ্ছে যে আমি যে টুপি সাধারণত পরি, এই টুপি খুঁজে পাচ্ছিলাম না। পরিশেষে কী করবো, টুপি তো দরকার, ইমার্জেন্সি প্রয়োজন ছিল। অদ্ভুত টুপিটা কিনলাম, পরে আসলাম, জানি না কেমন লাগতেছে। যাই হোক, এই টুপি আগে কখনো পরি নাই। আজকে একটা সিরিয়াস একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সিরিয়াস বিষয় এই জন্য কারণ এটার সাথে পরবর্তী 3টা প্রজন্ম, যদি স্বাভাবিকভাবে বলি কমপক্ষে পরবর্তী 3টা প্রজন্ম জড়িত, একজন না। যে একজনের সমস্যা এরকম না, এর সাথে যেহেতু পরবর্তী কয়েকটা প্রজন্ম জড়িত, এই জন্য এই বিষয়টা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনার সন্তানকে নষ্ট করা বা কোনো একজন মানুষ তার নিজের সন্তানকে নষ্ট করে ফেলা, এটা শুনতে একটু অদ্ভুত লাগে যে কীভাবে একজন মানুষ তার নিজের সন্তানকে নষ্ট করতেছে। অদ্ভুত লাগে না? অদ্ভুত লাগে, কিন্তু বাস্তবতা এটাই। একজন দুইজন না, শত শত হাজার হাজার মানুষ এই কাজটা করতেছে। শত শত হাজার হাজার মানুষ সেম কাজটা করতেছে। নিজের সন্তানকে তিনি নষ্ট করতেছেন, ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিচ্ছেন। সন্তানকে তো বিষ খাওয়াচ্ছেন না। আপনার ভাবে যে কেউ তো তার সন্তানকে বিষ খাওয়ায় না, মেরে ফেলে না। না, সন্তানের শিক্ষা এবং নৈতিকতার দিক দিয়ে কোনো সন্তানকে ধ্বংস করে দেওয়া মানেই তাকে ধ্বংস করে দেওয়া। তো আচ্ছা, সর্বপ্রথম আসলে শিক্ষার বিষয়ে বলতে গেলে আমার কাছে যেটা মনে হয় যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নিজের সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারে চিন্তা করতে গেলে সর্বপ্রথম শিক্ষার গুরুত্বটা সম্পর্কে আসলে নিজের মধ্যে একটা আইডিয়া থাকা দরকার, যে শিক্ষা আসলে কতটা পাওয়ারফুল একটা জিনিস। এটা অনেকেই জাস্ট মনে করে শিক্ষা দীক্ষা কি মানে পড়াশোনা করবো, একটা ভালো চাকরি পাবো, জাস্ট এটাই হচ্ছে শিক্ষার একটা গুরুত্ব। না, এটা কখনোই না। শুধুমাত্র একটা চাকরি পাওয়া এটা আসলে কখনোই মানে শিক্ষার কোনো একটা মেজর পয়েন্ট না। শিক্ষা কী করতে পারে? শিক্ষা সাধারণ একটা জাতিকে যদি ওই জাতি নেক্সট 10 ইয়ার্স খুব ভালোভাবে রিসার্চ করে, শিক্ষা দীক্ষার পিছনে ইনভেস্ট করে, সময় দেয়, এবং তারা যদি পরিপূর্ণভাবে শিক্ষা দীক্ষার পিছনেই করতে পারে, তাহলে ওই একটা জাতি সারা পৃথিবী রাজত্ব করে ফেলতে পারবে। মানে শিক্ষা যে এত পাওয়ারফুল একটা জিনিস, মানে এটা আপনি হঠাৎ করে বুঝবেন না। এটা হঠাৎ করে আপনি বুঝবেন। শিক্ষা কী করবে? শিক্ষা আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইলন মাস্ককে যে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বিমান বানাইছেন কীভাবে, সে বলছে যে আমি বই পড়ি। তো বিষয় হচ্ছে যে শিক্ষাটা যে বই পড়া আসলে কী কাজ করে? বই পড়াটা হচ্ছে আপনার যে মেধার যে ক্যাপাবিলিটি, মেধার যে শক্তি, এটাকে পাওয়ারফুল করে। এটা পাওয়ারফুল হলে কি হয়? এটা পাওয়ারফুল হলে আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন, নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারবেন, নতুন নতুন প্রবলেম সলভিংয়ের কাজ করতে পারবেন। সেটার জন্য কিন্তু আপনি স্পেসিফিক ওইটার জন্য আপনি বই পড়েন নাই, কিন্তু তারপর আপনি ওইটা করতে পারবেন। কারণ কি? আপনার মেধার একটা ক্যাপাবিলিটি তৈরি হয়েছে, আপনার মেধাটা শক্তিশালী হয়েছে, যার কারণে আপনি নতুন কোনো জিনিস তৈরি করা, নতুন কোনো জিনিস ধারণ করা, নতুন কোনো প্রবলেম সামনে আসলে ওটা সলভ করা, এটা আপনার জন্য ইজি হয়ে যায়, বা এটা আপনি পারবেন, যেটা অন্যান্য সাধারণ মানুষ পারবে না। আপনি দেখেন, মানে আমরা যদি একেবারে সহজভাবে খেয়াল করি, একজন মানুষ সে কী করছে, ভার্সিটিতে পড়াশোনা করছে, সে গ্র্যাজুয়েশন শেষ করছে। আরেকজন মানুষ ধরেন 5 পর্যন্ত পড়াশোনা করে সে হচ্ছে কী করছে, মাঠে কাজ করছে, বা সে অন্য আর পড়াশোনা করে নাই। এই দুজন মানুষের কি শুধু এতটুকুই পার্থক্য যে একজন বই পড়তে পারে আরেকজন বই পড়তে পারে না, একজন ইংলিশ বলতে পারে আরেকজন ইংলিশ বলতে পারে না, এতটুকুই পার্থক্য? নাকি তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, চিন্তা ভাবনা,
তাদের বিহেভিয়ার, তাদের আচার আচরণ, তাদের সব ক্ষেত্রে এভরিথিং, সব ক্ষেত্রে চেঞ্জ না। কেন চেঞ্জ? কে চেঞ্জ করেছে? এটা বুঝতে হবে যে শিক্ষাটা আসলে কতটা পাওয়ারফুল একটা জিনিস। একটা জাতি যখন শিক্ষিত হতে পারে, ধরেন পৃথিবীর বর্তমানে যারা মনে করেন যে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছে, তাদের আসলে কি শক্তি আছে তাদের কাছে? তাদের সর্বপ্রথম শক্তি হচ্ছে তাদের মেধার শক্তিটা আছে। যারা সারা পৃথিবী এখন মানে বাংলাদেশ তো গোলামি করতেছে, এরকম আরও অনেক দেশ আছে যারা হচ্ছে পশ্চিমা বিশ্বের বা বিভিন্ন বিশ্বের গোলামি করতেছে। গোলামিটা আসলে কেন করতেছে? কারণ হচ্ছে যে ভাই, আপনার নিজস্ব তো বই লেখার ক্ষমতা নেই। আপনি কি করতেছেন? তারা যে রিসার্চ করেছে সেইগুলো আপনি পড়তেছেন, এবং আপনি যখন অন্য একজন মানুষের রিসার্চ করা বই পড়ে আপনি অগ্রসর হতে থাকবেন, তার মানে কি? তার মানে সে আপনার আগে, সে রিসার্চ করছে এবং তার মতাদর্শ অনুযায়ী আপনি আগাচ্ছেন, তাই না? তো এই জন্য যেই জাতি যত শিক্ষিত, পৃথিবীর নেতৃত্ব সেই জাতির হাতে। এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। যে যত শিক্ষিত হতে পারবে সে তত বেশি নেতৃত্ব নিতে পারবে। নেতৃত্ব মানে এই না যে দেশের প্রধানমন্ত্রী হতে, বিষয় যেমন না। পুরো একটা জাতি উঠে যাওয়ার জন্য শিক্ষাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা আমার মনে হয় যে শিক্ষা, আমার ভিডিও যারা দেখতেছেন তারা মোটামুটি বুঝেন যে শিক্ষাটা আসলে কতটা পাওয়ারফুল একটা জিনিস। এটা আশা করি যে আপনারা বুঝেন। এখন বিষয় হচ্ছে শিক্ষার গুরুত্ব যেহেতু আছে, তাহলে আপনি আসলে আপনার সন্তানকে, আপনি যখন মারা যাবেন, আপনি চাচ্ছেন যে আপনার সন্তানকে আপনি 20 বিঘা জমি নতুন কিনে আপনি তাকে দিয়ে যাবেন যেন সে ভালো চলতে পারে। 20 বিঘা জমির দাম কথার কথা 20 লাখ টাকা বা 40 লাখ টাকা বা 1 কোটি টাকা। এখন 1 কোটি টাকা আপনি তাকে দিয়ে যাবেন, মানে তার 1 কোটি টাকা জমি দিয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, একজন কি করছে, ওই 20 লাখ টাকার জমি দিয়ে গেছে বা 50 লাখ টাকা তাকে জমি দিয়ে দিয়েছে। আরেকজন কি করছে, এই 50 লাখ টাকা দিয়ে তাকে পড়াশোনা করাইছে। একজন কি করছে, 50 লাখ টাকা দিয়ে তারে হচ্ছে জমি কিনে দিয়েছে, আরেকজন হচ্ছে 50 লাখ টাকা দিয়ে তাকে পড়াশোনা করাইছে। তো 20 বছর, 30 বছর, 40-50 বছর পরে দুইজন কি একই জায়গায় থাকবে? যে আসলে শিক্ষিত হয় নাই, জ্ঞানী হয় নাই, সে কী করবে? সে ওই জমি পাবে, তার প্রয়োজন হলে সে ওটা বিক্রি করে দিবে, হতে পারে। কিন্তু যার জমিদার নাই, কিন্তু সে তাকে পড়াশুনো করাইছেন, মানে সর্বোচ্চ লেভেলের পড়াশুনো করাইছে, তার আসলে এই 20 বিঘা জমি কিনতে তার আসলে সময় লাগবে না। সে যদি চায় যে আমি এটা করব, তার সময় লাগবে না। আসলেই যদি সে পাওয়ারফুল জ্ঞান অর্জন করে, আসলেই যদি সে সেই লেভেলে শিক্ষা অর্জন করে, এটা তার কাছে কোনো ব্যাপারই হবে না। কিন্তু আপনি তাকে মানে একজন মানুষকে হচ্ছে, মানে আপনি মাছ খাওয়াই দিতেছেন, আর একজন মানুষকে মাছ ধরাটা শেখাই দিতেছেন। এটা হচ্ছে প্রথম পার্থক্য। তো মাছ খাওয়াইলে কী হবে? সে মাছটা খাবে, সে হয়তো তার শরীরে পুষ্টি আসলো, এতটুকুই। কিন্তু আপনি যখন কখন মাছটা ধরা শেখাই দিলেন, সে সারা জীবন মাছ খেতে পারবে। তো আমি যেটা বলি, আপনি আপনার সন্তানকে মাছ ধরাটা শেখান, শুধু মাছটা খাওয়ানো না, বরং মাছটা ধরা শেখান। দেখবেন যে তার সারা জীবনের জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, আমি আসলে যে পয়েন্টটা নিয়ে, আমার থাম্বনেলেও হয়তো এই বিষয়টা থাকবে যে আমরা কি নিজেই নিজের সন্তানকে ধ্বংস করছি কিনা, এই বিষয়টা হয়তো আমাদের থাম্বনেলেই থাকবে। বিষয়টা হচ্ছে মানুষ নিজের সন্তানকে কীভাবে ধ্বংস করছে। দেখেন, একজন মানুষ সে কী করতেছে, যে কথা একটা বাচ্চা সর্বপ্রথম পৃথিবীতে আসছে, সে কিছুই জানে না, পৃথিবীর কিছুই বুঝে না, সে পৃথিবীতে আসছে নতুন, সে তো আসলে জানবেও না, এটাই স্বাভাবিক, তাই তো? আসার পরে আপনি কি করছেন? আসার পরে মানে কয়েক মাস পরেই সে যখন হালকা হালকা দেখা শুরু করছে, হালকা হালকা বোঝা শুরু করছে, আপনি তার হাতে ধরাই দিয়েছেন মোবাইল। সে খাইতে চায় না, মোবাইল; ঘুমাইতে চায় না, মোবাইল; ঘুরতে চায় না, মোবাইল; বাইরে বের করবেন না, ঘরের ভিতর রেখে দেবেন, মোবাইল। হাওয়ার ভাই, এটা কী করলেন আপনি? মানে আপনি একজন জ্ঞানী মানুষ বা পড়াশোনা শিক্ষিত করা মানুষ, এটা পসিবল কীভাবে? আমাকে এটা বলবেন। মানে এটা আপনি আসলে কোন ধারণা থেকে আপনি এই কাজটা করলেন? কোন জায়গা থেকে, কোন বুঝ থেকে আপনি এই কাজটা করলেন? দেখেন, আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে হচ্ছে সিগারেট খাই, প্রত্যেকদিন কয়েকটা সিগারেট লাগে, না হলে সে মানে অস্থির হয়ে যায়। তো তাকে আমি বললাম যে আপনি আসলে এই লেভেলের যে সিগারেট খাওয়ার এই লেভেলের যে নেশা, এই নেশাটা আসলে কিভাবে তৈরি হয়েছে বা কতদিন লাগছে এই লেভেলের নেশা তৈরি হতো? সে বলছে, আমার ভাই বেশি দিন লাগে না, ওই 6 মাস মতো আমি মোটামুটি খেতাম, আস্তে আস্তে একটা পর্যায়ে এখন হচ্ছে প্রত্যেকদিন কয়েকটা লাগে, না হলে আসলে আমার টিকে থাকা সম্ভব হয় না। দেখেন, তার এরকম ভয়ানক লেভেলের সিগারেটের নেশা তৈরি হতে 6 মাস লাগছে। কারো হয়তো 1 বছর লাগতে পারে এই লেভেলের নেশাটা তৈরি হতে, কারো আরও কমও লাগতে পারে।
কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সে মানুষটাকে তো ম্যাচিউরড, মানে যে সিগারেট খায় সে মোটামুটি একটা ভালো একটা বয়স পর্যন্ত পৌঁছে গেছে, 20 বছর 25 বছর বয়স পর্যন্ত পৌঁছে গেছে। তো তারপরেও তার এত দ্রুত তার নেশাটা তাকে ধরে ফেলছে যে 6 মাস পর্যন্ত একটা সিগারেট বা একটা কিছু শুরু করার কারণে সে আর ওটা থেকে বিরত থাকতে পারছে না। আর একজন মানুষ, মানে সে তো আসলে পৃথিবীর অন্যান্য অনেক, মানে যেই মানুষটা 20 বছর বয়সে সিগারেটের নেশা ধরতেছে সে তো তার তো আসলে আরও অনেক বিষয় আছে, সে আরও অনেক কিছু জানে, মানে অনেক কিছু জানে বলতে তার বন্ধুবান্ধব আছে, তার পিতামাতা আছে, তার পড়ালেখা আছে, তার টিউশনি আছে, তার মানে অনেক বিষয় আছে। তার মধ্য থেকেও সে যখন একটা মানে সিগারেট খাওয়া শুরু করেছে সে ওটা নেশায় আক্রান্ত হয়ে গেছে। তার পৃথিবী কিন্তু অনেক বড় ওই বাচ্চার তুলনায়, কিন্তু তারপরেও এত দ্রুত তার নেশাটা তৈরি হয়ে গেছে। তাহলে যেই মানুষটা পৃথিবীতে নতুন আসছে, যার পৃথিবীতে কোনো কিছু নাই, যে পৃথিবীর শুধুমাত্র সে কি একটা জিনিস বুঝে যে দুধ খাওয়াটা বুঝে, মানে এছাড়া তো আর সে কিছু বুঝে না, সেই মানুষটাকে আপনি 6 মাস না ভাই, আপনি 6টা বছর 7টা বছর 8টা বছর এক টানা তাকে মোবাইল দিতেছেন। মানে মোবাইল মানে এই না যে মাঝে মাঝে 5 মিনিট দিতেছেন, বিষয়টা এমন না। আপনি তো ভাই প্রত্যেকদিন 10-12 ঘন্টা 15 ঘন্টা করে তার হাতে মোবাইল দিচ্ছেন, মানে কোনো সব ক্ষেত্রেই তাকে মোবাইল দিচ্ছেন। মানে এটা কি ভাই কোনো একটা জ্ঞানী মানুষ এটা করতে পারে? আমি আসলে চিন্তা করে কুল পাই না যে একজন মোটামুটি লেভেলের বুঝমান, ন্যূনতম লেভেলের বুঝমান সেই মানুষটা তার সন্তানকে এইভাবে নেশাগ্রস্ত করতে পারে, এইভাবে তার সন্তানকে ধ্বংস করে দিতে পারে। সত্য কথা বলতে ভাই এটা আমার সেন্সেই ধরে না কিভাবে এটা পসিবল, কিন্তু এটা করতেছে। একজন দুইজন না, শুধু অশিক্ষিতরা করতেছে না, শিক্ষিত অশিক্ষিত গণহারে সবাই এটা করতেছে। আসলে এটা করার পিছনে মূল কারণটাকে, কেন এটা করতেছে আমি এটা বের করছি যে আসলে কেন এটা, মানে শিক্ষিত মানুষও কেন এই কাজগুলো করে। কারণ হচ্ছে যে তারা নিজেরা ফ্রি থাকতে চায়, মানে পিতামাতা নিজেরা ফ্রি থাকার জন্য, নিজেরা সেফ থাকার জন্য তাদের হাতে মোবাইল দিয়ে দেয়। নিজেরা সেফ থাকার জন্য যদি আপনি মোবাইল না দেন তাহলে তাকে খাওয়াতে হয়তো সময় বেশি লাগবে, মোবাইল দিয়ে দিলে মোবাইলের তালে তালে সে খেয়ে ফেলবে, মানে কার্টুন দেখতে থাকবে আর আপনি 10 মিনিটে খাওয়াই ফেলবেন। মানে চমৎকার একটা আইডিয়া বের করছেন, তাই না? আপনি ডাক্তারদের সাথে পরামর্শ করেন যে এরকম কোনো একটা জিনিস দেখা অবস্থায় এরকম খেয়ে ফেললে কী হয় না না হয়, ডাক্তারই আপনাকে বলবে। তো আপনি দ্রুত তাকে খাওয়াই করবেন, আপনি নিজে ফ্রি থাকবেন, নিজে মোবাইল টিপবেন, নিজে কারোর সাথে গল্প করবেন, নিজে কোনো সিরিয়াল দেখবেন, নিজে মুভি দেখবেন, মায়ের কথা বলতেছে, নিজে এগুলো করবেন, যার কারণে সন্তানকে দ্রুত খাওয়ানোর ব্যবস্থা করে আপনি নিজে ফ্রি থাকতে যাচ্ছেন। আপনি কি করতেছেন, মানে নিজে মোবাইল ইউজ করার জন্য বা নিজের কাজকে গুরুত্ব মনে করে সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনি কী করতেছেন, সন্তানকে মোবাইল দিয়ে ঘরের এক কোনায় বসায় রাখতেছেন। সন্তান যদি মোবাইলটা না চালাইতো সে কী করতো, সে হয়তো এটা ধরতো ওটা ধরতো, দৌড়াদৌড়ি করতো, ফালাফালি করতো, এটা ভাঙতো ওটা ভাঙতো। এটাই একটা সন্তানকে মানে গ্রো করার জন্য এটাই প্রয়োজন যে আপনার সন্তান দৌড়াদৌড়ি করবে, ফালাফালি করবে, লাফালাফি করবে, ভাঙাভাঙি করবে। এটা হচ্ছে একটা সন্তান গ্রো হওয়ার জন্য প্রয়োজন। আপনি তার এই গ্রোথটা নষ্ট করে দিচ্ছেন। আপনি তাকে কী করতেছেন, একটা ঘরের মধ্যে তাকে আটকে বসায় রাখতেছেন, মোবাইলে কার্টুন দিয়ে তাকে বসায় রাখতেছেন। আপনি মূলত মানে ইচ্ছাকৃতভাবে স্বইচ্ছায়, আচ্ছা ভাই আপনার 5 পদের তরকারি আপনার রান্না করা লাগবে কেন, আপনি 2 পদের তরকারি খান, ওকে একটু সময় দেন। আপনি মানে অনেক রান্নাবান্না করবেন, আপনি মানে পিতা কী করতেছে, বাহির থেকে আসতেছে, বাহির থেকে আসার পরে সে তার মোবাইল নিয়ে বসে যাচ্ছে। সে যে একটু সন্তানের সাথে কথা বলবে, একটু গল্প করে, না ভাই এটা তার সময় নাই, সে মোবাইল নিয়ে বসে আছে। মাও মোবাইল নিয়ে ব্যস্ত, পিতাও মোবাইল। এখন বাচ্চাকে যদি আপনি কিছু না দেন বাচ্চা কী করবে, বাচ্চা অবশ্যই আপনাদেরকে ডিস্টার্ব করবে। নিজেরা ডিস্টার্ব থেকে বাঁচার জন্য আপনি শুরু থেকেই বাচ্চার হাতে একটা মোবাইল ডিভাইস দিয়ে দিচ্ছেন, একেবারে তাও ছোটোকাল থেকেই। ছোটোকাল থেকে মানে কি, জন্মের পর থেকে। কতদিন? 6 বছর 7 বছর 8 বছর 10 বছর। এরপরে যখন কোনো প্রতিষ্ঠানে আসতেছে, পড়াশুনো করতে চায় না, যখন তাকে পড়াইতে যান পড়াশুনো করতে চায় না, প্রাইভেট দেন পড়াশুনো করে না, তাকে কোনো একটা বই পড়তে বলেন সে পড়ে না, তাকে কোনো একটা প্রোডাক্টিভ কাজ করতে বললেন সে করে না, মাদ্রাসায় পাঠান, মাদ্রাসা থেকে পালাই চলে আসে, মাদ্রাসা থেকে পালিয়ে চলে আসে, তারপরে মোট কথা যা কিছু করেন সে এগুলো করে না। করবে কেন? সে তো ভাই তার মেধাটা তো নষ্ট করে ফেলছেন, তারপর মেধা জুড়েই তো মোটু পাতলু বানাই ফেলছেন। জাস্ট এমনি একটা কথা বললাম আর কি, মানে পুরো মেধাটাকেই তো আপনি কার্টুন বানাই ফেলছেন। তার পৃথিবীতে তো কার্টুন, তার পৃথিবীতে তো আর কিছু নেই। এই কাজটা কে করছে?
এই কাজটা ভাই আপনি করছেন, আপনি নিজে করছেন। আপনি আপনার বাচ্চাকে ধ্বংস করার জন্য আপনি নিজে দায়ী। সবথেকে বেশি দায়ী মা। কারণ কি? কারণ পিতা স্বাভাবিকভাবে বাইরে থাকবে, চাকরি বাকরি করে, বা সে থাকে না, থাকে কে? মা থাকে। মা নিজে ফ্রি থাকার জন্য সে তার সন্তানকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে। দেখেন ভাই, আপনি যে এইভাবে সন্তানকে ধ্বংস করছেন, কিয়ামতের দিন কিন্তু ভাই আপনার জবাবদিহিতা করতে হবে। মানে কেন আপনি এই কাজটা করতেছেন? আপনি আপনার সন্তানকে কেন ধ্বংস করতেছেন? এই কাজটা আপনারা করেন না। সন্তানকে মোবাইল ডিভাইস থেকে দূরে রাখেন। মানে একটা পর্যায়ে সে, তাকে মোবাইল না দিলে সে কিছুই করতে চায় না, খাইতে চায় না, ঘুমাইতে চায় না, কিছুই করতে চায় না, মোবাইল তাকে দেওয়াই লাগবে। আচ্ছা ভাই, সে কি মোবাইলে আসক্ত হয়ে পৃথিবীতে আসছে? সে পৃথিবীতে আসক্ত আসে না, আপনি তাকে আসক্ত বানাইছেন। আপনি তাকে এমনভাবে বানাইছেন যে সে মোবাইল ছাড়া এখন সে খাইতে চায় না। মানে মোবাইল না দিলে সে খাইতে চায় না। কেন? কারণ হচ্ছে যে এটা আপনি তৈরি করছেন তাকে এইভাবে। কোনো একজন মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন তো তাকে ওই জিনিসটা না দিলে সে টিকতে পারবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো সে তো পৃথিবীতে মোবাইলে আসক্ত হয়ে আসে নাই। আপনি খাওয়ার সময় মোবাইল দিয়েছেন, ঘুমানোর সময় মোবাইল দিয়েছেন, চলার সময় মোবাইল দিয়েছেন, কোনো একটা জায়গায় গেছেন মোবাইল দিয়েছেন, প্রত্যেকটা টাইম আপনি তাকে মোবাইল দিয়ে প্রথমেই কিন্তু কোনো বাচ্চা মোবাইল দেখতে চায়। আপনি একটু ট্রাই করে দেখেন, একেবারে জন্মের মানে প্রথম কোনো বাচ্চাই দেখতে চায় না, আপনি ইচ্ছা করে দেখাইছেন, দেখে বাচ্চাকে নেশাগ্রস্ত করছেন। এখন আমার কথা তো শুনতে চায় না, আমি তো পড়াইতে চাই, পড়তে চাই না, আমি তো মারধর করে। মারধর করেন আপনি আসলে কাজের জায়গায়, মানে প্রথমে ধ্বংস করে দিয়ে এখন এই করলে কাজ হবে? প্রথমেই তো আপনি ধ্বংস করে দিচ্ছেন তার চিন্তা ভাবনা, মেধা শক্তি সব কিছু ধ্বংস করে দিচ্ছেন। তো এই জন্য আমি হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, বাচ্চাকে শুরু থেকে মোবাইল থেকে বিরত রাখা এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যেভাবেই হোক এটা আপনাকে করতে হবে। এর মানে আপনারা মোবাইল ইউজ করবেন এটা বলতেছেন, আপনারা মোবাইল ইউজ করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু বাচ্চার হাতে যেন কোনোভাবে মোবাইল না যায়। মোবাইলের ভিতর অনেক কিছু আছে, বাচ্চা এইটা না করলে ওইটা করবে, ওইটা না করলে মানে মোবাইল দিয়েই তাকে সারা দিন রাত বসায় রাখা যাবে, কিন্তু এই কাজটা আপনারা করেন না। নিজেরা ভালো থাকার জন্য, নিজেরা ফ্রি থাকার জন্য, নিজেরা থাকার জন্য এই কাজটি আপনি করবেন না। এটা আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট। এটার মধ্যেও আপনার সন্তানের ছোটোকাল থেকে প্রোডাক্টিভিটি বাড়বে, মেধাশক্তি বাড়বে, তার চঞ্চলতা বাড়বে, তার খাওয়া দাওয়া ভালো থাকবে, তার শরীর স্বাস্থ্য ভালো হবে, কত যে উপকার হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, আপনার হয়তো ডিস্টার্ব হবে, সে এটা ভাঙবে, ওটা ভাঙবে, এটা ধরবে, আপনার ডিস্টার্ব হবে, এটা আমিও জানি। আপনার সময় লাগবে, আপনার তাকে খাওয়াইতে কয়েক ঘন্টাও সময় লেগে যেতে পারে, এটা আসলে লাগবে। কিন্তু আপনার সন্তান গড়ে তোলার জন্য খুব ভালো একটা পয়েন্ট হবে এটা। এর পরবর্তীতে আপনি তাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে দেখেন ভাই, আপনি আপনার সন্তানকে হচ্ছে যে কী করতেছেন, তার হাতে কার্টুন দিতেছেন, বা তাকে হচ্ছে আপনি ঘুরতে নিয়ে যাচ্ছেন, কোথায়? রেস্টুরেন্টে বা বিভিন্ন ভালো ভালো জায়গায় তাকে ঘুরতে নিয়ে যাচ্ছেন। আপনি তাকে কি করতেছেন, বিভিন্ন ভালো ভালো কাপড়ের দোকানে নিয়ে যাচ্ছেন, সেগুলো তাকে দেখাচ্ছেন, কিনাইতেছেন। খেলনার দোকানে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের খেলনা দেখাচ্ছেন, তার হাত দিয়ে কিনাইতেছেন। কিন্তু আপনি আশা করেন আপনার সন্তান বই পড়বে, আপনার সন্তান বইয়ের প্রতি আসক্ত হবে, কিন্তু কখনও আপনি আপনার সন্তানকে বই মেলায় নেবেন না, কোনো দিন আপনি আপনার সন্তানকে কোনো লাইব্রেরিতে নেবেন না, বই লাগলে আপনি কিনে আনবেন। কোনো দিন আপনি সন্তানকে যেখানে মানুষ বই পুস্তক পড়ে বা যেখানে পড়ার একটা পরিবেশ আছে সেই সমস্ত কোনো পরিবেশে নেবেন না। কিন্তু আপনি এবং আপনার নিজেরাও কখনো তার সামনে বই পুস্তক পড়বেন না, কিন্তু আপনি আশা করেন যে আপনার সন্তান বই পড়বে। দেখেন ভাই, আপনি করতেছেন একটা, মানে তাকে আপনি এক জায়গায় নিতেছেন, এক ধরনের জিনিস দেখাচ্ছেন, কিন্তু তার দিয়ে আপনি আরেকটা জিনিস আশা করতেছেন। এটা আসলে পসিবল না। আপনার সন্তানকে যদি আপনি আসলেই বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে চান, বই পুস্তক পড়বে সেগুলো করতেন, তাহলে এই জাতীয় যে এলিমেন্টগুলো আছে এগুলোর সাথে তাকে সম্পৃক্ত করতে হবে। এগুলো আস্তে আস্তে তার মস্তিষ্কের মধ্যে ঢুকাইতে হবে। তাকে বইমেলায় নিয়ে যান, তাকে দেখান যে এইটা একটা জগৎ আছে। আপনিও বই পড়েন, আপনার ওয়াইফও তার সামনে বই পড়ুক, দুইজন বই পুস্তক পড়েন তার সামনে, তারা দেখুক যে না, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে বই পড়া একটা বিষয় আছে। তাকে একটা ভালো ভালো পরিবেশে নেন যেখানে বই পুস্তক পড়ে মানুষ, গ্রন্থগার যেগুলো আছে, পাঠাগার যেগুলো আছে, এই সমস্ত জায়গায় নিয়ে যান, নিয়ে তাকে বসায় রাখেন। সে দেখুক যে বই পুস্তক পড়ার একটা পরিবেশ আছে, একটা জগৎ আছে যেখানে মানুষ বই পুস্তক পড়ে, যেখানে মানুষ জ্ঞানী হওয়ার ট্রাই করে। তো এগুলো তাকে আপনি দেখান, দেখবেন যে আস্তে আস্তে বইয়ের প্রতি তার আগ্রহ তৈরি হবে। ছোটোকাল থেকে এই প্র্যাকটিসগুলো করতে হবে, না হলে ভাই আপনি যখন তার অভ্যাস নাই, চিন্তা নাই, তার সব কিছু ধ্বংস করে দিচ্ছেন, তার থেকে আপনি আসলে এই ফলাফলটা কীভাবে আশা করবেন? আপনি গাছটা লাগাবেন, পরিচর্যা করবেন একভাবে, আর তার থেকে ফল আশা করবেন আরেকভাবে,
এটা তো আসলে জ্ঞানী মানুষের কোনো কাজ হইতে পারে না, তাই না? তো এই জন্য অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় না বললেই না, এই জন্য আসলে বলতে হচ্ছে। আপনার সন্তানকে আপনি খেলাধুলার জন্য, খেলনা টেলনা কেনার জন্য অনেক টাকা বাজেট করতেছেন, তার খাওয়া দাওয়ার জন্য, বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক টাকা বাজেট করতেছেন, কিন্তু তার বই কেনার জন্য আপনার কোনো বাজেট নেই। আপনি তাকে একটু বই পুস্তক কিনে দেবেন, বই কিন্তু অনেক টাকা লাগে ভাই, আপনি তাকে বই কিনে দেবেন। সে তাকে বই কেন দেবেন না? কারণ সে বই ছিঁড়ে ফেলবে, হ্যান করবে, ত্যান করবে। এই জন্য তাকে বই ছিঁড়ুক, সমস্যা কী? কয় টাকার বই ছিঁড়বে? খাতা ছিঁড়ুক, কয় টাকার খাতা ছিঁড়বে? কিন্তু তার মধ্যে দিয়ে এই বিষয়ে একটা ভালোবাসা তৈরি হবে, একটা প্রীতি তৈরি হবে, তাই না? অন্য অন্য জায়গায় টাকা খরচ করতেছেন, এই জায়গায় করেন না কেন? তার মেধা বিকাশের যে বিষয় এলিমেন্টগুলো আছে সেগুলো তাকে দিতে হবে, অন্যান্য এলিমেন্ট থেকে এগুলো তাকে বেশি দিতে হবে, তাই না? তারপরে আপনি অন্য অন্য জায়গায় অনেক টাকা পয়সা ঢালেন, কিন্তু তাকে একটা ভালো প্রতিষ্ঠানে আপনি ভর্তি করতে চান না। ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে গেলে টাকা লাগবে বেশি, এই জন্য আপনি ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে চান না। এটা আসলে ক্ষতিকর একটা বিষয়। আপনি একটা সন্তান শুরু থেকে যদি নর্মাল একটা পরিবেশে বড় হয়, বা নর্মাল একটা জায়গায় পড়াশোনা করে, সাধারণ একটা জায়গায় যেখানে সবাই হচ্ছে ধরেন ফেল করে ছাত্র, সেখানে ও যখন 40 পাবে, তখন ও তো নিজেকে বিরাট কিছু মনে করবে যে আমি সফল, আমি বিরাট কিছু হয়ে গেছে। কিন্তু যেখানে ওর কম্পিটিটররা সবাই মানে 199 পাওয়া মানুষ, তখন তো ও আসলে যদি 80ও পায়, ও নিজেকে মনে করবে যে না, আমার আসলে আরও পড়াশোনা করতে হবে, আমার আরও সামনে যেতে হবে। মোট কথা, যার কম্পিটিটর যেমন, সে তো সেই অনুযায়ী অগ্রসর হয়, তাই না? তো আপনি তাকে আসলে নর্মাল একটা প্রতিষ্ঠান কেন চুজ করতেছেন? কারণ হচ্ছে আপনার টাকা পয়সা গুছাইতে হবে, আপনার দিনের পর দিন সারা জীবন ধরে টাকা পয়সা গুছিয়ে আপনি একটা বাড়ি করতে হবে, বাড়ি করে মরে যাবেন আপনি। আপনার সন্তানকে বাড়িটা দিয়ে আপনি মারা যাবেন। আপনার সন্তান বাড়ি নিয়ে কী করবে? আপনার সন্তানকে আপনি শিক্ষাটা দিয়ে যান ভাই। আপনি তাকে ওই যে বাড়ি করার জন্য টাকা গোছাচ্ছেন, এটা না করে আপনি আপনার সন্তানকে ওই টাকা দিয়ে মানে খুব ভালো লেভেলে পড়াশোনা করেন, ভালো ভালো প্রতিষ্ঠানে তাকে পড়ান। এই জন্য আমি রিকোয়েস্ট করব, যথাসম্ভব এই ক্ষেত্রে ইনভেস্ট করেন, মানে শিক্ষার ক্ষেত্রে আপনি আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন। এটার ফলাফল আপনি অবশ্যই পাবেন। মানে এটা নেগেটিভ অনেকগুলো বিষয় আছে, মানে নেগেটিভ বিষয় বলতে অনেক সন্তান শিক্ষিত হয়, বাপ মাকে দেখেন, হ্যান করে, তার কারণ আমরা পজিটিভ দিকটা চিন্তা করি, নেগেটিভ দিকটা চিন্তা না করি। অনেক মানুষ আছে যে কোনো কথা বললে তার নেগেটিভ দিকটা টান মেরে নিয়ে চলে আসে, মানে যে কথাই বলবো তার একটা নেগেটিভ দিক নিয়ে চলে আসবে, যে ভাই আপনি রাত্রে তাড়াতাড়ি ঘুমায়েন। আরেকজন নেগেটিভ দিক টান মেরে নিয়ে চলে আসবে, না ভাই ওই যে অমুক রাত্রে তাড়াতাড়ি ঘুমায়, সে অসুস্থ হয়ে গেছে, তার এই সমস্যা হচ্ছে। মানে মোট কথা, যে কোনো বিষয়ের কোনো একটা খারাপ একটা এক্সাম্পল থাকলে ওই বিষয়টা টান মেরে নিয়ে চলে আসবে। ওইটা করেন না, পজিটিভ দিকটা নেন। প্রত্যেকটা জিনিসের যে পজিটিভ দিকটা আছে সেটা গ্রহণ করার চেষ্টা করেন। তো এই জন্য আমি যেটা বলতেছি, মানে সন্তানের জন্য ভালো প্রতিষ্ঠান চয়েস করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনারা মানে এইটার মাধ্যমে তো সন্তান শুরু থেকেই একটা ভালো একটা পরিবেশে বড় হয়ে যাবে, তাই না? তো এই জন্য এটা করেন, ভালো টিচার আপনি নির্ধারণ করার চেষ্টা করুন। আপনার সন্তানে 2তে পড়ে, 3তে পড়ে, একে আসলে আপনার 7, 8-এর পোলাপানও পড়াইতে পারবে। একে আবার মাস্টার লেভেলের যারা আছে তারাও পড়াইতে পারবে। একে আবার যারা টিচার আছে, অনেক পড়াশুনো করে আসছে, তারাও পড়াইতে পারবে। কিন্তু প্রত্যেকের পড়াশুনো করানোর ধরন কিন্তু এক নয়। এক একজনের পড়াশুনো করানোর ধরন এক এক রকম। একজন 7, 8-এর বাচ্চা যেভাবে পড়াইতে পারবে, একজন মাস্টার লেভেলের বা কোনো গ্র্যাজুয়েশন করা বা খুব ভালো পড়াশুনো করছে এই লেভেলের একজন, তারা কিন্তু সেম লেভেলে পড়াবে না তাদের। কারণ একজন হচ্ছে শুধু বইটা পড়াইতে পারবে, আরেকজন কি করতে পারবে, তাকে কখন কোন বইটা কিভাবে পড়াইতে হবে, কী সিস্টেমে পড়াইতে হবে, কিভাবে পড়াইলে তার জন্য উপকার হবে, মানে কোনভাবে তাকে গড়ে তুলতে হবে, সব কিছু তার মধ্যে সে দিয়ে দিতে পারবে। এই জন্য একজন সে শুধু বইটা পড়াইতে পারবে, আর একজন তাকে মানে কখন পড়াইতে হবে, কোন সময় পড়াইতে হবে, তাকে মানে কিভাবে গাইডলাইন দিতে হবে, কিভাবে গাইডলাইন দিলে সে সামনে ভালো অগ্রসর হতে পারবে, তার কোন বইটা আগে পড়াইতে হবে, কোনটা পরে পড়াইতে হবে, কোনটার প্রায়োরিটি বেশি, কোনটার কম, এই সব কিছু বিবেচনা করে তারপর পড়াইতে পারবে। দুইজন কখনো সেম হবে না। এই জন্য আপনার টিচার নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেবেন, যে ভালো কোনো টিচার কীভাবে করা যায়। টাকা অবশ্যই বেশি লাগবে, আপনি ভালো কিছু চাইলে তো অবশ্যই টাকা বেশি লাগবে। তো এই জন্য বেশি টাকা নিজেও উপার্জন করতে হবে, যেন সন্তানকে ভালো একটা কিছু দেওয়া যায়। এই জন্য তো যাই হোক, ভালো একটা কিছু মানে খাওয়ানো না, অবশ্যই ভালো একটা কিছু মানে শিক্ষা। তো সন্তানকে যেন ভালো শিক্ষা দেওয়া যায়, ভালো টিচার দেওয়া যায়, এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আশা করি।
সন্তানের কিছুদিন পরপরই খোঁজখবর নেওয়া, অনেকে আছে সন্তান যারা হচ্ছে যে আবাসিকে পড়াশোনা করে বাস ভর্তি করে দিয়ে চলে আসছে, আর কোনো খোঁজখবরের নেই। আপনার সন্তান কোথায় থাকে, কার সাথে ঘুমায়, কীভাবে চলাফেরা করে, কোন প্রতিষ্ঠানে আছে, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলো আসলে একটা পিতা বা একজন মায়ের গুরু দায়িত্ব হচ্ছে এই খোঁজখবর না। আমার কাছে অ্যাভেলেবেল এরকম অনেক মানুষের আছে যারা গ্রামে ছিল, ভালো পড়াশুনো করছে, ভালো স্টুডেন্ট, তারা শহরে আসছে, ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি হওয়ার পরে তারা তাদের সঙ্গীদের কারণে, তারা যে বাসায় থাকে সেই বাসার লোকদের কারণে সে নেশাগ্রস্ত হয়ে গেছে, তার লাইফটা ধ্বংস হয়ে গেছে। এই জায়গাকে পিতার দায়িত্ব ছিল না যে আমি আমার সন্তান ভর্তি হলো দেখে আসি, আমার সন্তান আসলে কোন জায়গায় থাকে, কার সাথে থাকে, কী করে না করে, বা অন্য মানুষের মাধ্যমে একটু খোঁজখবর নেওয়া যে ও কী করে না করে, ওকে কোনো নেশা টেশা করে কি না, বা ও কীভাবে চলাফেরা করে, এগুলো একটু খোঁজখবর নেওয়া, এবং একটু ভালোভাবে খোঁজখবর নেয়। এটা কি কোনো অভিভাবকের দায়িত্ব ছিল না? এটা অবশ্যই ছিল। এই দায়িত্বগুলোর অবহেলার কারণেই কিন্তু সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। মানে এইগুলো মাদ্রাসায় মানে অ্যাভেলেবেল আমি এরকম দেখেছি যে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর নামে ভর্তি করে দিয়ে সে হারাই গেছে, আর তাকে কোনোদিন খোঁজখবর পাওয়া যায় না। সে যদি কন্টিনিউ মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখতো, মাদ্রাসায় আসতো, শিক্ষকদের সাথে কথাবার্তা বলতো, শিক্ষকদের সাথে পরামর্শ করতো, আমার সন্তান কত দূর আগাইছে, সে কি আসলে পারবে কি না, সে কি তার কীভাবে কী করলে আরও সন্তান আরও ভালোভাবে করতে পারবে, তার কি মাদ্রাসা চেঞ্জ করা লাগবে কি না, বা এই মাদ্রাসায় বেটার হচ্ছে কি না, মানে এই যে একটা খোঁজখবর নেওয়ার যে একটা বিষয়, এই বিষয়টা তো কমন সেন্স। তো এটা আসলে আমি প্রচুর পরিমাণে অভিভাবক পাইছি যারা আসলে এই বিষয়ে গুরুত্ব দেন না। এতে আসলে সন্তান নষ্ট হয়ে যায়, এতে সন্তান গড়া যায় না। সন্তান গড়তে হলে অবশ্যই আপনার টাইম, টাকা পয়সা সব কিছু ইনভেস্ট করতে হবে, আপনার সময় সব কিছু ইনভেস্ট করতে হবে, না হলে আপনি আসলে আপনার সন্তান গড়ে তুলতে পারবেন না। এটা খুবই মেজর একটা পয়েন্ট। সন্তানকে শুরু থেকেই ধর্মীয় যে মূল্যবোধ, যারা জেনারেল লাইনে সন্তানকে পড়াইতে চান পড়ান, সমস্যা নেই, কিন্তু ধর্মীয় মূল্যবোধটা শুরু থেকেই দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, ধরেন মানে একটা নেশা জাতীয় জিনিস খাওয়া যে যাবে না, এটা আসলে কি মানে কোন জিনিস তাকে বাধা দেবে? এটা সর্বপ্রথম তাকে কিন্তু বাধা দেবে ধর্ম, যে এটা হারাম, এটা খাওয়া যাবে না। তো এই জিনিসটা যেন তার মনের মধ্যে থাকে কোনো একটা খারাপ কাজ করতে গেলে, যে এই খারাপ কাজটা করা যাবে না। কেন যাবে না? হয়তো অনেক খারাপ বিষয় যেটা হয়তো বই পুস্তকে সে পড়ে নাই, কিন্তু ধর্মীয় মূল্যবোধটা যদি থাকে সে ওটা করবে না। কথা রিলেশন করা যাবে না, কোনো বইয়ের সাথে রিলেশন করলে সময় যাবে, পড়াশোনার দিকে সময় দেওয়া যাবে না, তারপরে মস্তিষ্কর হবে, ঘাটতি পড়বে, বা ওইদিকে পড়াশোনার দিকে পরিপূর্ণভাবে মেধা দেওয়া যাবে না, বা এইভাবে যে অন্যান্য যে প্রবলেমগুলো আছে, এর রিলেশন করা যাবে না। এটা তো আর কোনো বই পুস্তকে থাকবে না, কিন্তু এটা ধর্মীয় একটা মূল্যবোধ যে না, মেয়েদের সাথে এইভাবে সম্পর্ক করা যাবে না, এটা হচ্ছে ইসলামের নিষেধ, হারাম। তো এই যে খারাপ কাজ, মনে কথা এই একটা দুইটা না, এরকম অনেক ধরনের খারাপ কাজ থেকে তাকে শুধুমাত্র আটকে রাখবে ধর্মীয় মূল্যবোধ। এই জন্য শুরু থেকেই চেষ্টা করেন তার মধ্যে ধর্মীয় মূল্যবোধটা তৈরি করা। অনেক বিষয় যেটা আসলে লজিক দিয়ে হবে না, কিন্তু ধর্ম ওটাকে বাধা দিয়ে রাখছে, ওটা অবশ্যই ওটার ক্ষতি আছে, এই জন্য ধর্ম ওটাকে বাধা দিয়ে রাখছে। এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার সন্তানকে প্রত্যেকটা পর্যায়ে চেষ্টা করেন ধর্মীয় মূল্যবোধটা তার মধ্যে রাখা। এটা অনেক অনেক কাজে লাগবে, তার পুরো লাইফে কাজে লাগবে, জাস্ট ধর্মীয় মূল্যবোধটা তার মধ্যে আপনি রাখতে পারেন। তো এটা অবশ্যই চেষ্টা করেন। আরেকটা বিষয় হচ্ছে তার শারীরিক চর্চার যে বিষয়, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আসলে অনেকে বুঝেন না যে এটা কিসের গুরুত্ব, না এটা গুরুত্ব, অনেক গুরুত্ব এটার। কেন গুরুত্ব? আপনার সন্তান যদি অসুস্থ থাকে, তার মধ্যে যদি দুর্বলতা কাজ করে, তার শরীর যদি ভালো না লাগে, সে আসলে পড়াশোনাও করবে না, সে আসলে উদ্যমতার সাথে কোনো কাজও করবে না। তো এই জন্য আপনার সন্তানকে যদি পড়াশুনো করাইতে চান, এবং সে যে মেধা দিয়ে পড়াশুনো করবে, মেধার যদি আপনার চর্চা না হয়, ওই মেধা দিয়ে তো আসলে পড়াশুনো করবে না। কাজে আপনি আপনার সন্তানের যদি পড়াশোনার ক্ষেত্রেও ভালো চান, আপনি আপনার সন্তানের যদি গ্রোথ, এবং সে যদি চাই যে লাইফে ভালো একটা চিন্তা করবে, ভালো একটা কিছু একটা করবে, একটা বড় একটা আশা করবে, এগুলোর জন্য আসলে যে শারীরিক একটা খুবই প্রয়োজন। এটা আমি বলতে গেলে শুধু শারীরিক চর্চার বিষয়টা নিয়ে অনেক সময় দিতে হবে। তো এই জন্য আমি আসলে বিস্তারিত যাচ্ছি না, আমি সংক্ষেপে শুধুমাত্র পয়েন্টগুলো বলতেছি। তো এই জন্য আপনার সন্তানের অবশ্যই এই বিষয়টা, তাকে যেমন পড়ালেখার বিষয়ে গুরুত্ব দিবেন, সাথে সাথে প্রত্যেক দিন সে জন্য শারীরিক চর্চা করে, সে জন্য দৌড়াদৌড়ি করে, বা সে জন্য খেলাধুলা করে, অথবা যদি শহরে এই বিষয়গুলো একটু হয় না হয়, আপনি প্রয়োজনে যেখানে সাঁতার কাটার ব্যবস্থা আছে সেখানে নিয়ে যান। মোট কথা এই সমস্ত বিষয়। তারপরে যে ক্লাবগুলো আছে ওগুলোতে তাকে ভর্তি করেন, যে প্রত্যেক দিন বিকেলবেলা খেলাধুলা করবে। মানে মোট কথা যেভাবেই হোক
মানে আমি অনেক বাচ্চাকে দেখছি শারীরিক চর্চা না করার কারণে বাচ্চা ভিতরে থেকে থেকে মানে ঘরের ভিতর থাকতে 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 তাদের মেধাটা ভোঁতা হয়ে গেছে। তারা আসলে তাদের কোনো লক্ষ্য নাই, কোনো আশা নাই, লাইফটা কেমন যেন এটাকে কী বলে, কোনো কিছু মানে সব কিছুই হয়ে গেছে ডিপ্রেসড। মানে একটা বাচ্চা আসলে ভাই 7-8-এ পড়ে, সেই বাচ্চা ডিপ্রেশনে ভুগতেছে। এটা কেন ভাই? এটার একটাই কারণ যে আপনি আসলে তাকে ওই মানে তার অভিভাবক তাকে ওইভাবে সময় দিচ্ছে না এবং তাকে ওইভাবে গড়ে তুলতেছে না। তো এই জন্য এবং শারীরিক চর্চার বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছে না। যাই হোক, এটা বলতে গেলে অনেক সময় দেওয়া লাগবে, আমি আসলে বলতে চাচ্ছি না। যাই হোক, আমার যে বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই পড়ালেখাকে যেভাবে গুরুত্ব দিবেন ওইভাবে শারীরিক চর্চার বিষয়টাও গুরুত্ব দিবেন এবং এই বিষয়ে খেয়াল রাখবেন। মোটামুটি অনেক কথাবার্তা হয়ে গেল এবং অনেক সময় হয়ে গেছে। আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।